গোপনে মনে যাতে তুমি তাকে চাও, অধিকাংশ ক্ষেত্রেই তুমি তাকে পাও না। প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না সেটা তোমার যুক্তিতে ধরে না। তুমি আল্লাহর প্রতি অভিমান করো, প্রতিটা মনে যাতে তাকে চেয়েও কেন পাও না সেটা নিয়ে তোমার আফসোসের অন্ত নেই। তোমার মনে যাতে তুমি যাকে চেয়েছ সে হয়তো আবার গোপন মনে যাতে অন্য কাউকে চেয়েছে সব সময়। এজন্যই খোদা তোমার দোয়া কবুল করেনি। আবার হতেও পারে সে তোমাকে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তো ভবিষ্যৎ জানেন। তিনি হয়তো স্পষ্ট দেখেছিলেন তোমার মিলন হলে তুমি বেশি মুসিবতে পড়বে, এজন্যই তোমাদের উভয়ের দোয়া কবুল করেনি। দেখো না, প্রেম করে বিয়ে করেছে এমন টাইপের অধিকাংশ ফ্যামিলিতে প্রায় ঝগড়া হয়, ডিভোর্স হয়। প্রতিটা দিন প্রার্থনা করে একজনকে চেয়েছো তুমি, আল্লাহ তাআলা তোমার মঙ্গল চেয়েছে বলেই তার সাথে তোমার মিলন হতে দেয়নি। তার সাথে মিলন হলে হয়তো তোমার বড় ধরনের বিপদ হতো। সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়েছে। ওনার প্রতি অভিমান না করে বলেই ফেলো আলহামদুলিল্লাহ। চিন্তা করো না, তুমি যাকে চেয়েছো তার চেয়ে বেটার কাউকেই উনি একদিন তোমাকে দিয়ে দেবে। এক্সকে এক্স না ভাবলেই সমীকরণটা পানির মতো সহজ। এক্স প্রতারণা করেছে, ভালো কথা, তো এখন কি করবেন? ব্লক মারবেন আর তারপর ফেক আইডি দিয়ে দিনের ভেতর 1000 বার চেক করবেন সে কার সাথে ইটিস পিটিস করে। দেখেন ভাই, এই জিনিসটা খুবই লেম। ভালো থাকার এই আইডিয়াটা দিন শেষে একদম ফ্লপ। এভাবে ভালো থাকা যায় না। আপনি যদি সত্যিকারে ভালো থাকতে চান তাহলে ব্লক ফ্লক করার কোনো দরকার নেই। আপনি আপনার মতো এক্সকে তার মতো করে ছেড়ে দিন। তার ছবি, তার পোস্ট আপনাকে অসহ্য রকমের যন্ত্রণা দেয়, আনফলো করে দিন। তারপর নিজের মতো করে মুভ অন করতে থাকেন। আরেকটা কথা, এক্স কোনো গালির নাম না। যে মানুষটাকে একটা সময় ভালোবেসেছেন তাকে সামান্য একটা ব্রেকআপ দিয়ে জাস্টিফাই করা ঠিক হবে না। পরিস্থিতি মানুষকে অনেক ভুল ডিসিশন নিতে বাধ্য করে। এক্সও মানুষ মাত্রই ভুল। মাফ করে দিন, বাট মাফ করে মানে এই না যে সব আঘাত যন্ত্রণা ভুলে আবার তার সাথে শূন্যের বাসর সাজাবেন। মাফ করে দেয়া মানে ক্ষমা করে দেওয়া, জীবন থেকে তার চ্যাপ্টারটি ক্লোজ করে দেওয়া। শুধুমাত্র প্রচন্ড ভালোবাসার আবেগ থাকলে কাউকে বিয়ে করাটা বোকামি, যদি না তার ফ্যামিলি আপনাকে পছন্দ করে। কারণ আপনারা দুজন মানুষ সুখে থাকার শত চেষ্টা করলেও তারা আপনাদেরকে কখনো সুখে থাকতে দেবে না। আর আপনি তাদের সাথে যুদ্ধ করবেন, কিন্তু ভালোবাসার মানুষটার সাপোর্ট খুবই কম পাবেন। আর সেও তো একই ফ্যামিলির। তার আচরণ তাদের থেকে আলাদা হবে কি? তার শিক্ষার আপনার প্রতি ভালোবাসার জোর নিশ্চয়ই তার 29 বছরের পারিবারিক শিক্ষার চেয়ে বেশি নয়। আর সুখে থাকার অভিনয়টা করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আর কষ্ট পেতে পেতে আপনার ভেতরটা ক্ষত বিক্ষত হতে থাকবে। হয়তো আপনার সাথে আপনার বাচ্চাও ভুক্তভোগী হবে। বিয়ের আগে সম্পর্ক গড়তে দুজন মানুষই যথেষ্ট, কিন্তু সংসার সম্পূর্ণ আলাদা বিষয়। স্যাক্রিফাইস করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। পদে পদে দোষ খুঁজতে খুঁজতে আপনাকে আপনার নিজের কাছে কনফিউজ বানিয়ে দেবে গোটা ফ্যামিলি। আর বাবা মাকে কষ্ট করে রাজি করালেন, তাদের কাছে সবটুকু বলতে পারবেন না। আপনার ভালো ক্যারিয়ার, শিক্ষা, সৌন্দর্য কোনো কিছু শ্বশুরবাড়ির লোকের কাছে মূল্য পাবেন না। ভাববেন নিজের ব্যবহার দিয়ে তাদের মন জয় করবেন, কিন্তু কতদিন চেষ্টা করবেন? 1 বছর, 2 বছর? এর চেয়ে ব্রেকআপ হয়ে যাওয়াটা আরো ভালো। সাময়িকভাবে হয়তো মনে হবে তাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু পুরোটা জীবন পড়ে আছে। আর মাথা উঁচু করে বাঁচতে চাইলে যে ফ্যামিলিতে বিয়ে করার চিন্তা করছেন সেই ফ্যামিলিকে বুঝে বিয়ে করার সিদ্ধান্ত নিন। ভাউচলে কোনো একটা মানুষের সাথে টানা কয়েকদিন কথা বলার পর দেখা যায় হঠাৎই কোনো এক অজানা কারণে একটা গ্যাপ চলে আসে। এরপর বহুদিন কিংবা বহু মাস আবার কথা হয় না। অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুপ করেই অপরিচিত হয়ে যায়। অনেক দিন কোনো যোগাযোগ থাকে না, কোনো কথাও হয় না, কারো খোঁজ নেওয়ারও সময় কারো থাকে না। চ্যাট লিস্টের টপে থাকা মানুষগুলো হারাতে হারাতে একদম নিচে চলে যায়। অনেক দিন পর হঠাৎ করে আবারও কথা হয়ে যায়। সে কথাতে আগের মতো আবেগ কিংবা টানার থাকে না, কেমন একটা জড়তা চলে আসে। সময়ের সাথে সাথে অসংখ্য ভার্চুয়াল সম্পর্ক হারিয়ে যায়, অনেক ভালো সম্পর্কগুলো হারিয়ে যায়, শুধু ঠিকঠাক মতো সম্পর্কের যত্ন না নিতে পারার অবহেলায়। মাঝে মাঝে নিজেই নিজের কাছে বিরক্তিকর হয়ে যাও না?
তুমি বিরক্তিকর না হলেও আমি আমার কাছে বিরক্তিকর হয়ে যাই। আমার হাঁটতে ভালো লাগে না, কথা বলতে ইচ্ছে করে না। কেউ খোঁচা মেরে কথা বললে তাকে আর কিছু বলতে ইচ্ছে করে না। কেউ কিছু ভাবলেও তাতে কিচ্ছু যায় আসে না। আমরা সবাইকে বলতে চাই আমি ভালো নেই। কেন নেই সেটা সবাইকে বলা যায় না, সবাই বুঝতেও চায় না, সবাইকে বুঝতে দিতেও হয় না। লাইফ সবসময় মোটিভেশনের উপর চলে না। সবকিছু বুঝার পরেও দেখবা মানতে ইচ্ছে করে না কিছুই, একদম কিছুই না। তোমার খারাপ লাগা দিয়ে কারো কিছু এসে যাবে না। কেউ বড় জোর একটু সহানুভূতি দেখাতে পারে, যাকে ভালোবাসবা সেও তোমাকে বুঝবে না। একটু রাগ, একটু অভিমান করতে করতেই দেখবা সে ভ্যানিশ। কারো কারো লাইফ এভাবে হয়, জন্ম একা মৃত্যু। কেউ কেউ পাশে থাকার মতো, বোঝার মতো কাউকেই পায় না হয়তো। কেউ কেউ বোঝাবে লাইফ তো সবে শুরু, কত কি দেখবা, খারাপ সময় যাবে আসবে, তবুও ভেঙে পড়ো না। এসব হ্যান ত্যান কথা শুনলেও আজকাল আর ভালো টালো লাগে না। যার কষ্ট সেটা কেবল সেই বুঝে। হাসি খুশি থাকতে হয় বলে থাকি, নয়তো কার দরকার এত অভিনয় করার। এই পৃথিবীতে কেউ কারো না, তুমি তোমার নিজেরও না। সবসময় ঠিক থাকা যায় না, বলা যায় না খুব খারাপ আছি জানেন, থাকতে ইচ্ছে করে না আর। অভিমান খুব খারাপ জিনিস জানেন। আচ্ছা, আমি শুনেছি তুমি কাকে যেন বলেছিলে ছেলে জাতটাই খারাপ। আচ্ছা, সত্যিই কি তাই? বাসের মধ্যে তোমাকে দাঁড়ানো দেখে নিজে দাঁড়িয়ে তোমাকে বসতে দেয়, তবুও তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? আচ্ছা, এটা না হয় বাদই দিলাম। রাস্তায় যদি কোনো মানুষরূপী জানোয়ার তোমাকে উত্ত্যক্ত করে, তোমার সাহায্যের জন্য ছেলেরাই এগিয়ে আসে, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? একটা নারী যখন কোনো নরপশু দ্বারা ধর্ষণ হয়, প্রতিবাদে মানববন্ধন ওই ছেলে জাতিটাই করে, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? যে তোমার কারণে সবসময় ভীত হয়ে থাকে, সে তোমার কলিজার টুকরা ভাইটা, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? যাকে তুমি সবার কাছে সুপারম্যান বলে সম্বোধন করো, তোমার বাবার কথা বলছে, সেও কিন্তু ওই খারাপ জাতিটার মধ্যেই পড়ে। ওই খারাপ জাতটাই না একটা সময় অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে, তবুও কি তুমি বলবে ছেলে জাতটাই খারাপ? সত্যি যদি ছেলে জাতটাই খারাপ হতো না, পৃথিবীতে স্বপ্ন, ভালোবাসার দায়িত্ব বলতে কোনো কিছুই থাকতো না। কিছু নরপশুদের জন্য পুরো ছেলে জাতটাকে খারাপ বলো না। শুনেছিলাম ভালোবাসা নাকি অনেক অদ্ভুত, কখন কিভাবে কোথায় হয়ে যায় বোঝা যায় না। আমার সাথেও কিন্তু এমনই হয়েছে। আমার গল্পটাও একই রকম। প্রথমে একটু একটু মেসেজ, সারাদিন মেসেজ, মনের কথা বলতে লাগা, ঘন্টার পর ঘন্টা ফোনে লেগে থাকা, তারপর বাসায় ম্যানেজ করে দেখা করা, একসাথে সময় কাটানো, একটু কথা না হলেই কেমন অস্থির লাগা, বুঝতে পারা যে সে একটু বেশি স্পেশাল। এইভাবেই শুরু হয় আমাদের গল্পটা। আস্তে আস্তে এমন পর্যায়ে চলে গেল, পাগলটাকে ছাড়া কিছু ভালো লাগে না। আমাদের দুজনের পাগলামি আমাদের রিলেশনকে স্ট্রং করে তুলেছে। দিনের পর দিন, মাসের পর মাস অনুভূতিগুলো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাকে আমার নিজেরই মনে হয়। শত ঝগড়ার পরেও আমাদের ভালোবাসা টিকে আছে। আমি এমন পার্টনার পেয়ে অনেকটাই সুখী। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে রঙিন স্বপ্নের মতো। তোমাকে হারানোর ভয়টা সব সময় থাকে। এই যে পাগল, আরে তোমাকেই বলছি, খুব বেশি ভালোবাসি। কিন্তু যে মেয়ে জানে কাল তার বিয়ে, সে জানে তার অমতেই তার বিয়েটা হচ্ছে। বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত অমতে থাকা মেয়েটা কবুল বলার পরেই আরেকটা মানুষের জগতে নিজেকে প্রবেশ করিয়ে নেয়। পুরনো প্রেম ভুলে চোখের পলকেই একটা মেয়ে শুধুমাত্র একটা পরিবারের কথা ভেবে অচেনা অজানা একটা মানুষকে ভালোবাসার চেষ্টা শুরু করে দেয়। নিজের ভালো থাকাটা একটা মেয়ের কাছে খুবই তুচ্ছ ব্যাপার। এক রাতে একটা মেয়ে বদলে যেতে পারে। ভালোবাসা ব্যাপারটাকে আমরা যতটা সহজ করে দেখি, একটা মেয়ে সংসার ব্যাপারটাকে ঠিক ততটাই কঠিন করে ভাবে। মেয়েরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।
চ্যালেঞ্জ নিতে নিতে তার কাছে প্রেমিকার কবুল বলার আগের পরিচিত মানুষটাও একটা চ্যালেঞ্জের মতো। কবুল বলে একটা মেয়েই পারে একটা ছেলে জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে। প্রেমার সংসার মেয়েদের জীবনে দুই রকমের চ্যালেঞ্জ। এখানে পরিচিত অপরিচিত কেউ নেই, একদম কেউ না। এই দুটো ব্যাপার একটা মেয়ে নিজে নিজে সামাল দিয়ে বড় হয়। ভালোবাসা মানে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু যার কাছে যেই মনে হোক না কেন, আমার কাছে মূলত 4টা গুণের নাম ভালোবাসা। অর্থাৎ একটা ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হলে এই 4টা গুণ উপস্থিত থাকতে হবে। রেসপেক্ট মানে সম্মান। শুধু ভালোবাসা কেন, সম্মান ছাড়া কোনো সম্পর্কই টিকে থাকে না, এমনকি বন্ধুত্বও না। একজন বন্ধুকেও তার অপর বন্ধুকে সম্মান করতে হবে। একটা সম্পর্কের মধ্যে পরস্পর সম্মান থাকতে হবে। তুই বিলিভ মানে বিশ্বাস। এটার ব্যাপারে আর কি বলতে, শুধু এতটুকুই বলবো, এই দুনিয়াটাই টিকে আছে বিশ্বাসের ওপর। আমি বলবো বিশ্বাসটা হলো দুনিয়ার সব সম্পর্কের প্রাণ। প্রাণ ছাড়া যেমন দেহ অচল, ঠিক তেমনই বিশ্বাস ছাড়া সম্পর্ক অচল। 3, কেয়ার মানে যত্ন। বলা হয় যে ভালোবাসার যত্ন দিয়ে নাকি মরুভূমিতে ফুল ফোটানো সম্ভব। সেক্ষেত্রে একটা সম্পর্কের ক্ষেত্রে যত্ন কতটা গুরুত্বপূর্ণ তা আপনারাই বুঝে নিন। 4, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাবুঝি। এই জিনিসটাকে বর্তমানে সব সম্পর্কের মূল কারণ হিসেবে গণ্য করা হয়। বোঝা ভালো, তবে বেশি বোঝা বা ভুল বোঝা মোটেও ভালো না। এই সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে সন্দেহ এবং বড় বড় ঝগড়া সৃষ্টি হয়, যার শেষ পরিমাণ একটা সম্পর্কের অপমৃত্যু। তাই একটা সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকাটা খুব বেশি জরুরি। আমি মনে করি এই 4টা গুণের সংমিশ্রণই ভালোবাসা। সবশেষে বলবো, সবাই ভালো থাকুক তার ভালোবাসার মানুষটার সাথে। ছেড়ে যাবে, যাও। মুক্তি পেতে যাও, ওকে সেটাও দিলাম। কিন্তু অনুরোধ একটাই, ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিও না। তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বলে গেলেই পারতে। শুধু শুধু এসব হাস্যকর অজুহাত কেন দেখাও? তুমি আমার বদনাম করবে, করো, তাতে একটু খোঁজ রেখো না। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। তোমার টাইম পাস করা লাগলে অনেক কিছু ছিল, শুধু শুধু কেন আমাকে তোমার টাইম পাসের জন্য বেছে নিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন তোমাকে এমন করতে হলো? সবশেষে একটা কথা বলতে চাই, কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে সেটা ভেবে থাকলে ভুল ভাবছ। কষ্ট তুমিও পাবে, শুধু সময়ের অপেক্ষা। না, এটা কোনো অভিশাপ না, এটা স্রষ্টার দেওয়া প্রকৃতির সুনিপুণ বিচার। একটা বোকাশোকা কিউট মেয়েকে বিয়ে করব, যাকে ধমক দেওয়ার আগে কেঁদে ফেলবে। কথা বলার সময় আপনি করে বলবে নাকি তুমি করে বলবে, দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবে। আমার চোখের দিকে তাকে কথা বলতে গেলে তাল হারিয়ে ফেলবে। একটু প্রশংসা করলেই লজ্জা লাল হয়ে মুখ ঢাকবে। ভালোবাসি বললে লজ্জা চোখ বন্ধ করে বলবে ঢং। আমার ফোনের ওয়ালপেপারে তার পিক দিলে সরবে চুপসে যাবে। রাতের আধারে চুপটি করে চেঞ্জ করে ফেলবে। রাতে বিদ্যুৎ চলে গেলে লাইট জ্বালানোর পরিবর্তে ভয়ে আমার বুকে আটসাট করে লুকোবে। আদর করে বউ বলে ডাকলে রেগে যাবে। শীতের মাঝরাতে জাগিয়ে গরম পানি আনতে বললে গরম চা নিয়ে আসবে। আমি রেগে গিয়ে না খেলে আমার ফেভারিট বিরিয়ানি রেঁধে বলবে তুমি খেলে খাও, না খেলে না খাও, আমি আগে গিয়ে খেয়ে নেই। রাতে দেরি করে বাসায় ফিরলে অভিমানে ঘুমের ভান করে শুয়ে থাকবে। সে অভিমান করলে গাল ধরে আদর করলেই ঠিক হয়ে যাবে। তার থেকে দূরে থাকলে ফোন করে বলবে পাখিটা নিঃশব্দতায় ভুগছে। ডাক্তার বলেছে এভাবে চলতে থাকলে তার হার্ট ব্লক হয়ে যেতে পারে। চোখ গরম দিলে তার মন খারাপ হয়ে যাবে, তখন টেনে বুকে নিলেই খেদে ফেলবে। কখনো রেগে গেলে আমার রাগ থামাতে দৌড়ে এসে জড়িয়ে ধরবে। ব্যাস, সে রেগে গেলে বকতে থাকবে, বলবো আরে বোকা আরো বেশি কিউট লাগছে। আর তার জন্য আমি কোনোদিন জানতে চাইবো না তার অতীতে কি ছিল। আমি তো জাস্ট বলবো আমার বুকে তুমি শুয়ে থাকো। আর কখনো কাঁদতে ইচ্ছে হলে আমার শার্ট ভিজিয়ে কাঁদো। তাকে বলবো শোনো
আমাকে ভালো টালো না বাসলেও চলবে, শুধু তুমি ভালো থেকো। তোমার অভিমানে পালা শেষ হয়ে গেলে কখনো খুব ঘুম পেলে আমার পাশে শুয়ে থেকো। বেশি কিছু চাই না তার কাছে, মাঝ রাতে চোখটা খুললে যাতে তার মায়াবী মুখটা দেখতে পাই। বেশি কিছু চাই না, এভাবে শুধু পাশের বালিশে একটু জায়গা দিতে বলবো। আহা, ভাবলেই ভালো লাগে। বাকিটা না হয় বিয়ের পরেই জানাবো। একটা মানুষ তোমাকে ভালোবাসে তার মানে এই না যে তার লাইফে সমস্ত কর্মকাণ্ড তোমাকে সাথে নিয়ে বা তোমাকে কেন্দ্র করে হতে হবে। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পার্সোনাল লাইফ আছে। তুমি তার লাইফে আসার আগেও সে একটা লাইফ লিড করত। তার বন্ধু আছে, ফ্যামিলি আছে। অবসর সময় সে হয়তো গান শুনে, ফেসবুক চালায়, মুভি দেখে অথবা গেমস খেলে। তুমি তার লাইফে ভালোবাসার মানুষে আসার পর এই সব কিছুর ভিড় ঠেলে তুমি তার প্রায়োরিটি লিস্টে 1 নম্বরে উঠে এসেছ। খুব স্বাভাবিক, কিন্তু তার মানে এই না যে তার লাইফে থাকা বাকি জিনিসগুলো লিস্ট থেকে একদম মুছে গেছে। তুমি একটা মানুষের সাথে রিলেশনশিপে আছো, এই উপলক্ষে তার স্বাভাবিক জীবনের সবকিছু বাদ দিয়ে দিনে 24 ঘন্টা তোমাকে নিয়ে সবকিছু করবে। এ যাওয়াটা ভীষণ অন্যায়। এইভাবে জীবন কিংবা রিলেশনশিপ কোনোটাই চলে না। মানুষটার প্রতি তোমার অধিকার হয়তো অনেক বেশি, কিন্তু এই অধিকারের মাত্রাটা বুঝতে হবে। মানুষটার ব্যস্ততার মাঝে, বন্ধুর সাথে ঘুরোঘুরির মাঝে, অবসর সময় করা কাজটার মাঝে যদি তুমি তোমার অধিকার খাটাতে যাও তাহলে খুব বিপদ। ভালোবাসার দোহাই দিয়ে তুমি যদি মানুষটার স্বাভাবিক জীবনে বাধা দিতে থাকো প্রতিনিয়ত, তাহলে নিশ্চিতভাবে তোমার প্রতি মানুষটার বিরক্তি চলে আসবে। এই মানুষটা তোমাকে কখনোই বলবে না, কারণ তুমি তার ভালোবাসার মানুষ। কিন্তু ট্রাস্ট মি, একটু একটু করেই এই বিরক্তিটা তৈরি হতে থাকে। পৃথিবীর সবকিছুর লিমিট আছে, এমনকি কেয়ারেরও লিমিট আছে। অতিরিক্ত কেয়ার সবসময় অত্যাচারের রূপ নেয়। একটু আধটু অধিকার খাটালে, শাসন করলে ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত পরিমাণে খাটালে আস্তে আস্তে বিরক্তি চলে আসে। তোমার ভালোবাসার মানুষটাকে একটু বোঝার চেষ্টা করো, একটু স্পেস দাও। সারাক্ষণ নিজের সাথে তাকে আগলে রাখলে সম্পর্ক টিকে না। তাকে ঘুরতে দাও, পছন্দের কাজটা করতে দাও। একা থাকতে চাইলে একটু একা থাকতে দাও। আমি বলছি না তাকে পুরোপুরি নিজের মতো ছেড়ে দাও, ওটারও একটা লিমিট আছে। ব্যালেন্সে রাখো একটু। অতিরিক্ত কেয়ার এবং অতিরিক্ত স্পেস দেওয়া দুটোই খারাপ। ব্যালেন্সে রাখো। ব্যালেন্সে রাখাটা জরুরি। মানুষটাকে আগলে রাখো, কিন্তু এমনভাবে সারাক্ষণ আগলে রেখো না যেন তাকে নিজেকে জেলখানার কয়েদি মনে হয়। ভালোবাসার মানুষের হাত খুব আলতো করে কিন্তু শক্ত করে তোমার হাতের মুঠোয় ধরে রাখো। আসামির মতো হাতে হাত করা পরিয়ে তাকে জেলে বন্দি করে রেখো না। ভালোবাসা এমন না, সত্যি এমন না। আমি প্রায় নিজেকে প্রশ্ন করে কিভাবে আমি এত সহজে এক্সকে ভুলে থাকার চেষ্টা করি। চাইলেই কি এত সহজে মুভ অন করা যায়? মুভ অন করবো বলে তো ভালোবেসেছিলাম না। এই প্রশ্নের কিছু উত্তর আছে আমার কাছে, কিন্তু সেই উত্তরগুলো আমার মনকে শান্ত করতে পারে না। কারণ আমরা মানুষ ভালোবাসা প্রিয়, আমরা দুঃখ ভুলে থাকতে পারি না। দিনের পর দিন একসাথে থাকার মায়া এত সহজে ভুলে থাকা যায় না। এরপরও অতীত হতে পাওয়া শিক্ষা নিয়ে আমাকে মুভ অন করতে হবে। কারণ এসব এক্সকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জোরালো ভালোবাসায়। আমি বিশ্বাস করি পিছুটানবিহীন উন্মাদনায়। আমি যখন একজন মানুষকে ভালোবাসি তখন সবটা দিয়ে ভালোবাসি। ভালোবাসার প্রিয় মানুষ ইচ্ছে করে দুঃখ দিয়ে চলে যায় কিনা জানি না, কিন্তু প্রিয় মানুষ চলে গেলে তার কাছ থেকে নতুন আর কোনো আনন্দ আসে না। আমার মতে এর থেকে বড় কোনো দুঃখ একজন প্রেমিকের কাছে হতে পারে না। আমি দিনের পর দিন অতীত খুঁটিয়ে কেঁচোর মতো দুঃখগুলোকে বের করে আনার পক্ষপাতিত্ব করি না। কারণ যে মানুষটা এত ভিতর থেকে জেনেও আমাকে ছেড়ে চলে যেতে পারলো, সে মানুষটা যাই হোক কখনো আমার মানুষ ছিল না। সে মানুষটা অন্যের অধিকার, যাকে আমি ভালোবাসা বুঝে আমার মনের মধ্যে লালন করেছি। অন্যের অধিকারকে এক্সেট আসনে বসিয়ে তাকে ভেবে আমার জীবনের সুন্দর সময়গুলো আমি নষ্ট করে ফেলতে পারি না। বরং আমি এখন বিশ্বাস করি আমার জীবনও একদিন একটা সুন্দর মানুষ আসবে, যে সবচাইতে সুন্দরভাবে ভালোবাসবে আমাকে, যে আমাকে পাশে বসিয়ে তার এক্সের স্মৃতি মনে করবে না, যে আমার পাশে বসে আমার গায়ে তার এক্সের গন্ধ খুঁজবে না। আমি জানি
এই মানুষটা হবে আমার একমাত্র ব্যক্তিত্ব মানুষ, এবং আমার জীবনের উপর তার সবচেয়ে বেশি অধিকার। আর আমি কখনোই চাইবো না সবচেয়ে প্রিয় মানুষটা আমার বাহুতে এসে অধিকার বঞ্চিত হোক, তাও কোনো এক ছেড়ে যাও এক্সের জন্য। আমি আর এখন এক্স বলতে কিছু বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি শুধুমাত্র ভালোবাসায়। অতীত ঘেটে স্মৃতি আর লাভ নেই। তাই এক্সকে বলে তুমি সুখে থাকো, কারণ এক্সকে বিশ্বাস না করলেও তোমার অসুখ তো আমার সহ্য হয় না। আমি তোমায় নিয়ে এখন আর বেশি ভাবি না, কারণ আমার জন্য একটা বিশেষ মানুষ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমি তো শুধু তার। ডিপ্রেশনটা কোনো ন্যাকামি না, এটা একটা সমস্যা, বহু মানুষের জীবনের সমস্যা। আর এই সমস্যাকে এড়িয়ে যাওয়া বা এই সমস্যার জন্য হার মেনে নেওয়াটা কোনো সমাধান না। খারাপ সময় এলে পাশের মানুষের সাথে কথা বলো, নিজের কথাগুলো বলো, কিন্তু প্লিজ হার মেনে নিও না। তুমিও ইম্পর্টেন্ট, কারো না কারো কাছে তুমিও খুব ইম্পর্টেন্ট। মেনে নিতে পারছি না আমি মানুষটার ফ্যান সিনেমা থেকে নয়। ছোটবেলা যখন মা সিরিয়াল দেখতো তখন মায়ের পাশে বসে এই মানুষটা সিরিয়াল দেখতাম, আর কেন জানি না তখন থেকে মানুষটাকে খুব বেশি ভালো লাগতো। ধোনির মতো একজন না হেরে যাওয়া মানুষের চরিত্রে অভিনয় করার পর বাস্তব জীবনের কাছে হার মেনে নেওয়াটা আমি মেনে নিতে পারছি না। মানুষটার শেষ সিনেমা সিচুরিতে আমাদের শিখিয়েছিল কখনো হেরে যেতে নেই, সুইসাইড কোনো সমাধান হতে পারে না। এটাই ছিল সিনেমার মূল বক্তব্য। আর কি পরিয়াস দেখো, নিজেই সেই কাজটা করে বসলো। কতটা ডিপ্রেশনে থাকলে মানুষ এটা করতে পারে। এআইতে সপ্তম ছিল, যে তারপর বলিউডে এত ভালো একটা জায়গা কি কম ছিল? টাকা পয়সা ফেম কিচ্ছু মানসিক শান্তি দেয় না। খুব খারাপ সময় একটা কাঁধের খুব প্রয়োজন হয় কিছু মানুষের। আমি কল্পনাও করতে পারছি না কি খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে মানুষটা। আর মানুষটার শেষ সিনেমার বক্তব্যই তোমাদের আবার বলবো, সুইসাইড কোনোদিন সমাধান হতে পারে না। হ্যাঁ, সুইসাইড কোনোদিন সমাধান হতে পারে না। লড়াই করতে হবে। এই একটা জীবন অনেক দামে। ডিপ্রেশন ইজ এ নট এ জোক। কাউকে ভালোবাসলে বলে দিন, ছাড়তে চাইলে বলে দিন, কষ্ট পেলে বলে দিন, মিস করলে বলে দিন, কাজে চাইলে বলুন তাকে প্রয়োজন আপনার। অন্তত মনের কথাটা জানিয়ে দিন। হয়তো আপনার জন্য কেউ রোজ ভুগছে। টাকা পয়সা সবসময় সুখ পাওয়া যায় না, আর আগে স্বীকার করলে কেউ কখনো ছোট হয় না। পাশে থাকুন তার, যারা আপনাকে। ডিপ্রেশনে নাকি একটা কাঁধের খুব প্রয়োজন। আসলে দিন শেষ ওই কাঁধটাই 90% ডিপ্রেশনের কারণ। যাকে নিজের বেস্টি মনে করেন সেই যদি কষ্ট দেয়, তখন কার কাছে যাবেন ডিপ্রেশন শেয়ার করতে? পৃথিবীতে অক্সিজেন সিলিন্ডারটা আর আপনার পরিবার ছাড়া কেউই আপন নয়। নিজেকে ভালোবাসতে শিখুন, সবকিছু সহজেই মানতে শিখুন। হ্যাঁ, খানিক সময়ের জন্য কষ্ট হবে, একটু সময় দিন, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো আমি আপনাকে বলছি, মোটিভেটেড করছি। অথচ দিন শেষে আমি নিজেই 99% ডিপ্রেস। কেনটা কেউ জানে না, কাউকে বলি না বলেই কেউ জানে না। তবু বেঁচে তো আছে, সময়ের সাথে তাল মিলিয়ে নিঃশ্বাস তো নিচ্ছে। যদি আত্মহননের পথ বেছে নিতাম, সবাই তখন এটা ভাবতো কেন এমন হলো? জীবনে একজন বেস্ট ফ্রেন্ড দরকার। হ্যাঁ, খুবই দরকার। সেটা এমন কাউকে বানান যে আপনার অক্সিজেন সিলিন্ডারটাকে এফোর্ড দিতে পারবে। এমন কেউ নয় যে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে না, বিরক্ত হবে, হাসবে, তাকে নয়। ওই যে আগে বলেছি, নিজের পরিবার ছাড়া কেউ আপন নয়। সবশেষে নিজেকে ভালোবাসুন, ভালোবাসতে শিখুন। আজ পুরো বিশ্ব নড়ে চড়ে উঠেছে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার উপর ভিত্তি করে ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন আপনার, সেটা কাটিয়ে ওঠার দায়িত্ব আপনার। নিজেকে সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই পৃথিবীটা অনেক বড়,
তার চেয়ে বড় একটা মানুষের জীবন। দুঃখ, কষ্ট, অভিমান, অপমান আসতেই পারে, সেগুলোকে দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। ভালো থাকুন, জীবনটা আপনার, সেটা মেনটেন করার দায়িত্ব আপনার। সুইসাইড কোনো সমাধান না। মনে রাখবেন, মৃত্যুর পরে ওপারেও একটা জীবন আছে। মানুষের জীবনে খুব বাজে একটা মুহূর্ত ডিপ্রেশন। ডিপ্রেশন যদি কোনো মানুষকে একবার গ্রাস করে ফেলে, তবে তার সাথেই নিজের আপন দুনিয়াতে মানুষটাকে নিয়ে যাবে। খুব ভয়ঙ্কর তার দুনিয়ার নিয়ম। সারাক্ষণ একটা না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে হয়। একটা সাজানো গোছানো সুন্দর স্বপ্নের মৃত্যুর যন্ত্রণা। একটা ভালো জায়গা, একটা ভালো পজিশন থেকে ছিটকে পড়া যন্ত্রণা। প্রিয়জনকে হারাবার যন্ত্রণা। চারদিকে শুধু হাহাকার। শান্তির বিন্দু মাত্র খোঁজ পাওয়া যায় না এই দুনিয়ায়। আকাঙ্ক্ষার হতাশা ছাড়া কিছুই নেই। যারা ডিপ্রেশনে ভোগে, একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। তখন মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস খোঁজে, একটা ভরসার হাত খুঁজে বেড়ায় সারাক্ষণ। কেউ কেউ শেষ পর্যন্ত টিকে থাকে, কেউ হেরে যায়। ডিপ্রেশন এমন একটা শব্দ, জীবনটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ডিপ্রেশন শব্দটা তারাই বোঝে যারা প্রতিনিয়ত নিজের মধ্যে নিজেকে দাফন করে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো সবার মতো স্বাভাবিক জীবন যাপন করে। তাদের দেখে কেউ বুঝবে না কত কষ্ট লুকিয়ে তারা অভিনয় করে যাচ্ছে। সফলতার ব্যর্থতা, এই দুটো সংমিশ্রণে আমাদের জীবন। একটা সফলতার পিছনে লুকিয়ে থাকে অক্লান্ত পরিশ্রম, আর ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। একটা মানুষ যখন ব্যর্থ হয় তখন অনেক ভেঙে পড়ে। তার ব্যর্থতায় কেউ পাশে এসে দাঁড়ায় না, কেউ তাকে অনুভূত করে না, বরং দূরে সরিয়ে দিয়ে যাবে। তখন যেন মনে হয় সে নিজে নিজের কাছে হেরে গেছে। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, কিন্তু এটা ভেবে বসে থাকা যাবে না। আবারও উঠে দাঁড়াতে হবে, নতুন আত্মবিশ্বাস নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর জয় করতে হবে সফলতাকে। ব্যর্থতা তোমাকে থামিয়ে দিবে ঠিকই, কিন্তু তোমাকে তবু এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত নিজেকে এভাবে অনুপ্রাণিত করতে হবে, আর মনে রাখতে হবে নিজের অবলম্বন নিজেকে হতে হবে। মুভ অন শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। মুভ অন ওয়ার্ডটা তখনই খুব বেশি শোনা যায় যখন একটা সম্পর্কের ইতি ঘটে। সত্যিকারে ভালোবাসলে খুব কঠিন এই জিনিসটা, যার জন্য কেউ পারে মুভ অন করতে, নয়তো কেউ স্মৃতি নিয়েই থেকে যায়, নিজেকে পাল্টাতে পারে না। সম্পর্কের ইতি ঘটার পর মূলত মুভ অন করে ফেলাটাই উচিত, কিন্তু চাইলেও সেটা সম্ভব হয় না। কারণ সত্যিকারের ভালোবাসা নিমিষে ভুলিয়ে দেওয়া যায় না, সেটা ঠিক যে ভুলে যাওয়া যায় না, কিন্তু স্মৃতিগুলো প্রতিনিয়ত দুর্বল করতে থাকে। ফলে প্রতিনিয়ত নিয়তি থেকে পাওয়া কষ্টগুলো সহ্য করে যেতে হয়। সাধারণত কিছু ভুল বোঝাবুঝি দিয়েই একটা সম্পর্ক ভেঙে যায়। কিছু সম্পর্ক আবার ঠিক হয়ে যায়, আর কিছু সম্পর্ক কখনোই ঠিক হয় না। অপর মানুষটার মনে তেমন কোনো অনুভূতি নেই, তখন সে মানুষের জন্য হৃদয়ে থাকা অনুভূতিকে মেরে ফেলাটাই উত্তম। কারণ যে আপনার অনুভূতির মূল্য দেয় না, সেখানে তার জন্য কান্না করা বৃথা। সবকিছু আপনার নিজেকে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আপনি স্মৃতি নিয়ে থাকবেন নাকি সব ভুলে যাবেন। যখন সব শেষ, তখন নিজেকে নতুনভাবে করতে হবে। স্মৃতিগুলোকে অতীত ভেবে নিতে হবে, কারণ স্মৃতিগুলো শুধু আপনাকে দুর্বল করবে। নিজের সব ভুলগুলো বুঝতে হবে, নিজেকে নিজের অবলম্বন করে ফেলতে হবে, আর নতুন স্বপ্ন, নতুন চিন্তা চেতনায় নিজেকে আবারও তৈরি করে আগামীর পথে হাঁটতে হবে। কারণ মনে রাখতে হবে যে এই পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, এটা সময়ের মতো চলমান। শ্বাস যেখানে বন্ধ হয়ে গেলে মৃত বলে আখ্যায়িত করে, সেখানে কাউকে ভালোবাসার পরও তার কাছ থেকে ভালোবাসা প্রত্যাশা করাটা বিলাসিতা। সব সমস্যার সমাধান যদি আত্মহত্যা হয়, তাহলে হাজার সমস্যা থাকা মানুষ আত্মহত্যাটাই বেছে নিত। কাউকে ভালোবাসাটা ভুল নয়, যদি ভালোবাসার মানুষটাকে ভালোবেসে না পেয়ে মৃত্যু কামনা করে। বিশুদ্ধতা বলতে কিছু নেই। সে ভালোবেসেছে প্রিয়জনকে, কাছে পাওয়ার তাগিদে প্রিয়জনকে ভালো রাখতে নয়। ভুল মানুষ একবারই করে, সে ভুলে যদি একটি তরতাজা প্রাণ চলে যায়, তাহলে প্রিয়জনের আহাজারি আর আফসোসের কমতি থাকে না। ভুল যে করেছে সে তো না ফেরার দেশে চলে গেছে, তবে তার প্রিয়জনদের মুখখানি দেখবার সময় হয়েছে কেমন আছে তারা। সে কি জানে তারা ভালো নেই? তার জন্য হাজার মানুষ নয়, হাতে গোনা কয়েকজন মানুষ চোখ ভিজিয়ে যায় প্রতিনিয়ত। সে কি দেখতে পায়? স্বজনদের আত্মনাদ করা কান্নার শব্দ কি সে শুনতে পায়?
সে কি জানে চোখের পানির দাম অনেক সস্তায় ঝরে পড়ছে? চলে যখন গেছিস সব সমস্যার সমাধান হয়ে গেছে, তবে অনবরত চোখের জল পড়ার সমস্যার সমাধান হয়নি, আর কোনোদিন হবে না। কারণ কারণ তোর বাগানে তোর অনুপস্থিতিতে কোনো পুষ্প ফুটেনি, কিংবা ফুটলেও যে সে পুষ্পের এখনো সৌরভ ছড়ায়নি, হয়তো আর কখনো ছড়াবেও না। যেখানে কিস ছাড়া ঘুমাতে যায় না, সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়? যেখানে অশ্লীল কথা ছাড়া কথাগুলো বিরক্তকর লাগে, সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়? যেখানে লুচ্চামি ছাড়া মেয়ে পড়ে না, সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়? যেখানে হাত ধরাধরি ছাড়া রাস্তা চলা যায় না, সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়? যেখানে পার্কে গিয়ে গায়ে হাত দেওয়া ছাড়া থাকা যায় না, সেখানে রিলেশনটা কিভাবে পবিত্র হয়? যেখানে শরীরে প্রতিটি অঙ্গের পিক না দেখলে ব্রেকআপ করা হয়, সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়? যেখানে বিয়ের আগে রুম ডেট করা হয়, সেখানে রিলেশন কিভাবে পবিত্র হয়? সবশেষে একটা কথাই বলতে চাই, ভালোবাসা পবিত্র, রিলেশন না। ভালোবাসা হালাল, কিন্তু রিলেশন না। মনে ভয় রাখুন, হিসেব দেওয়া লাগবে। কিভাবে দেবেন এইসব হিসেব মরার পর। এটা দুনিয়া, আখিরাত না। দুনিয়াটা হলো এক বিন্দু পানির মতো, আর আখিরাতটা হলো একটা সাগরের মতো, শুরু আছে কিন্তু শেষ নেই। সবাই পাপ করছে বলে আপনিও করবেন? জান্নাতে সবাই যাবে না, তেমনি জাহান্নামে সবাই যাবে না। আপনার হিসেব কিভাবে দেবেন সেটা আপনি খুঁজে বের করুন। কাউকে আঘাত করার জন্য কথাগুলো না, কাউকে ভালো পথে আনার জন্য কথাগুলো। যে মানুষ পরিশ্রম ছাড়াই আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার আশা করে, সে মানুষ সারা জীবন রাস্তার পাশেই বসে থাকে। আল্লাহ তাকে কিছুই দেয় না। কারণ পশু পাখিকেও আল্লাহ খাবার ব্যবস্থা করে দেয়, তবে সে খাবার তারা ঘরে বসে পায় না। হ্যাঁ, তবে সে খাবার তারা ঘরে বসে পায় না। জীবনে যদি কারোর সাথে সুখী হতে চান, তবে প্রথমে সেই মানুষটাকে সুখী করুন যাকে আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন। কারণ কিভাবে সুখী থাকতে হয় সেটা আপনি নিজে না জানলে অন্য কাউকে খুশি করতে পারবেন না। কোনো মানুষ বিপদে পড়ার পর যদি আপনার কথা সর্বপ্রথম মনে করে, তবে মনে রাখবেন সেই মানুষটার কাছে আপনি তার জীবনের সব থেকে মূল্যবান মানুষ। খুব খারাপ লাগে, তাই না, যখন মানুষ আপনাকে বলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তবে মনে রাখুন, পৃথিবীতে সেই মানুষগুলোই কিছু করে দেখিয়েছে, যাদের কেউ কোনোদিন বলেছিল তোকে দিয়ে কিছুই হবে না। জীবনে টাকা পয়সাকে কখনো বেশি গুরুত্ব দেবেন না, কারণ ঘুম থেকে ওঠার পর টাকা পয়সাকেই আমরা জীবনের সব কিছু মনে করি। কিন্তু দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর আমরা ভেঙে যাওয়া সম্পর্কগুলোকেই খুঁজে ফিরি। হ্যাঁ, দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার পর আমরা ভেঙে যাওয়া সম্পর্কগুলোকেই খুঁজে ফিরি। হ্যাঁ, আপনিও জীবনে অনেক জ্ঞানী মানুষ হতে পারবেন, বই থেকে নয়, যদি জীবন থেকে শেখেন। নিজেকে নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ মাটিতে পড়ে থাকা এক টুকরো চিনি একটা পিঁপড়ে তুলতে পারে, কিন্তু হাতি কখনো তুলতে পারে না। একদিন এক অপরিচিত মানুষ আমাকে প্রশ্ন করল, যারা তোমার খোঁজ রাখে না, তুমি কেন বারবার তাদের খোঁজ নাও? আমি তাকে বললাম, যারা সম্পর্কের মূল্য দিতে জানে তারা কখনো প্রতিযোগিতা করে না। জীবনে চলার পথে ধৈর্য নিয়ে চলুন, কারণ খুব সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন টেকে না, আর যা বেশি দিন টেকে তা খুব সহজে মেলে না। আচ্ছা ভাই, একটা কথা বলবেন? হ্যাঁ, কি কথা বলুন? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব কখন? মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে। কিভাবে সম্ভব ভাই?
আমরা তো কেউ জানি না কে কখন মারা যাব। তাহলে কিছুক্ষণ পর মৃত্যু হবে ভেবেই সব সময় ক্ষমা চাইতে থাকুন। যে আমাদের জন্য অপেক্ষা করে আমরা তাদের অবহেলা করি, আর যে অবহেলা করে আমরা তাদের জন্য অপেক্ষা করি। আমরা ভালোবাসতে জানি, কিন্তু কাকে ভালোবাসতে হবে তা জানি না। আসলে মানুষের একটি খুব সাধারণ স্বভাব হচ্ছে সব কিছুকে ঠিক করে দেয়া। কেউ না বললে সেটাকে হ্যাঁ করানো, কেউ ভুল বললে তাকে শুধরিয়ে দেয়া, কেউ মূল্য না দিলে তার কাছে নিজের মূল্যকে বাড়িয়ে তোলা। আর যখন কেউ অবহেলা করে তখন তার কাছে নিজের একটি আকর্ষণীয়তার জায়গা তৈরি করার জন্যই মানুষ নীরবে চেষ্টা করে যায়। আর এই চেষ্টাটাকেই একসময় অনেকে ভালোবাসা ভাবতে শুরু করে ফেলে। হ্যাঁ, এই চেষ্টাটাকেই একসময় মানুষ ভালোবাসা ভাবতে শুরু করে। ওই মানুষটাই আপনার সাথে সব থেকে বেশি রাগ করবে, জেদ করবে, অভিমান করবে, যে মানুষটা আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে। আজকাল সম্পর্কগুলো এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এপার থেকে খোঁজ না নিলে ওপার থেকেও কেউ খোঁজ নেয় না। একটি কথা মনে রেখো, তুমি যদি তাকে না পাও যাকে তুমি চেয়েছো, তবে তাকে পেয়ে নিও যে দোয়াতে সবসময় তোমাকেই চায়। কারণ কাউকে জোর করে আটকিয়ে রাখা যায় না, আর যে তোমায় ভালোবাসবে সে শত বিপদেও তোমার কাছ থেকে দূরত্ব বাড়াবে না। কেউ স্বার্থের কারণে তোমার কাছে আসবে, কেউ বা স্বার্থের কারণে তোমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি স্বার্থপর মানুষগুলোকে যদি চিনতে না পারো তবে বারবার ধোঁকা খাবে। হ্যাঁ, স্বার্থপর মানুষগুলোকে চিনতে না পারলে তুমি বারবার ধোঁকা খাবে। আজকাল সবাই ভালোবাসে এই কথাটি বলতে পারে, কিন্তু কিভাবে ভালোবাসতে হয় সেটা কেউ জানে না। মানুষের চোখের প্রতি ফোঁটা অশ্রুর পেছনে লুকিয়ে থাকে না বলতে পারা কিছু গল্প, আর হাসির পেছনে লুকিয়ে রাখে না বলতে চাও কিছু গল্প। একদিন আমরা সবাই একে অপরকে শুধু এটা ভেবে হারিয়ে ফেলবো যে আমার খোঁজ নেয় না, আমি কেন তার খোঁজ নেব। যে কোনো সম্পর্ক রক্ষা করার জন্য কসম ওয়াদা আর টাকা পয়সার প্রয়োজন নেই, বরং সম্পর্ক রক্ষা করতে দুজন সুন্দর মনের মানুষের প্রয়োজন হয়। একজন ভরসা করতে পারে আর দ্বিতীয়জন ভরসার রক্ষা করতে পারে। এই স্বার্থপর পৃথিবীতে তুমি হাঁটতে না জানলে তোমার আঙ্গুল ধরে সারা জীবন তো দূরের কথা, তোমার সাথে দু কদমও কেউ হাঁটতে চাইবে না। আজকাল আধুনিকতা যতটাই বেড়েছে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস ততটাই কমেছে। কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাস ভাঙতে শিখেছে। আপনি ভাবছেন আপনার প্রয়োজন শেষ বলেই মানুষ আপনাকে ভুলে যায়। মন খারাপ করবেন না। স্বর্ণের মূল্য আছে বলেই মানুষ স্বর্ণের কাছে যায়। ভেবে দেখুন, একজন অপদার্থ মানুষের খোঁজ আপনিও রাখেন না। বদলে যাওয়া মানুষগুলো কখনো তোমার আপন কেউ ছিল না। এরা তাদের প্রয়োজনেই তোমার কাছে এসেছে, প্রয়োজন শেষ তাই ভিন্ন পথ বেছে নিয়েছে। আর যারা সত্যিকারেই তোমায় ভালোবাসবে তারা তোমার কাছ থেকে হাজারটা আঘাত পেয়েও নিজেকে সৌভাগ্যবান মনে করবে। তোমার দেয়া প্রতিটি আঘাতকে ভালোবাসা ভেবে জমিয়ে রাখবে। যারা তোমাকে বলবে ব্যর্থ হয়ে যাওয়ার মানেই হচ্ছে হেরে যাওয়া, তাদের বলে দিও ব্যর্থ হয়ে যাওয়ার মানে হেরে যাওয়া নয়, বরং হেরে যাওয়ার ভয়ে হাল ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে হেরে যাওয়া।
একটা বিষয় খেয়াল করে দেখেছেন কি, আপনার জীবনে যখন ভালো সময় আসবে তখন এই পৃথিবীর মানুষগুলো আপনার পরিচয় খুঁজবে, আর যখন আপনার খারাপ সময় আসবে আপনি এই পৃথিবীর মানুষগুলোর আসল পরিচয় পেয়ে যাবেন। পৃথিবীতে কেউ ভুল করে না, ভুল তো করে আরেকজন। নিজের ভুল কেউ দেখে না। হ্যাঁ, নিজের ভুল কেউ দেখে না। সফল মানুষ সে নয় যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে। সফল মানুষ তো সে যার সংসারে একজন সৎ জীবন সঙ্গিনী আছে। হ্যাঁ, যার সংসারে একজন সৎ জীবন সঙ্গিনী আছে। প্রতিটি মানুষের জীবনেই নিজের অস্তিত্বের থেকেও বেশি ভালোবাসতে পারা একজন মানুষ থাকে। কারো মনের মানুষ তার মনকে ক্ষতবিক্ষত করে, আর কেউ বা একসাথে অনেকটা দিন বেঁচে থাকার জন্য প্রিয় মানুষটার মনকে সতেজ করে তোলে। আজকাল পৃথিবীতে কেউ সত্যিকারের ভালোবাসতে পারে না, সবাই নাটক করে। এই কথাটি যেমন সঠিক নয়, তেমনি শুধুমাত্র চেহারার সৌন্দর্য দেখেই কাউকে ভালোবাসতে যাওয়াটা সত্যিকারের ভালোবাসা নয়। হ্যাঁ, শুধুমাত্র চেহারার সৌন্দর্য দেখেই কাউকে ভালোবাসতে যাওয়াটা সত্যিকারের ভালোবাসা নয়। 4 বছর ধরে একটা সম্পর্কে ছিলাম। এর এমন একটা দিনও যায়নি যেখানে আমি কাঁদিনি। আমি একরকম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আর সবসময় মনের ভেতর অনেক প্রশ্ন জন্ম দিয়েছে, আমি কেন এসব করছি। আর এসব থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করত। তারপর ভাবলাম, কেন আমি নিজেকে এত কষ্ট দিচ্ছি, কেন নিজেকে এত অবহেলা করছি। তারপর আমি ওকে বললাম, থাকতে পারবো না তোমার সাথে। এই কথা বলে ওর কাছ থেকে চলে আসে। আমার মধ্যে কখনো এত সাহস ছিল না এই কাজটি করার জন্য। তারপরও আমি করেছি, কারণ আমি নিজেকে ওয়াদা করেছিলাম। তারপর কি হয়েছে জানেন? আমার এমন একটা মানুষের সাথে দেখা হয়, সে মানুষটা আমাকে এমনভাবে ভালোবাসে যে আমার থেকে ভালো মানুষ সে আর কোথাও পাবে না। যেন আমি ওর দুনিয়ার রাজা আর ও আমার দুনিয়ার রানী। আমি শুধু একটা বছর নিজেকে দূরে রেখেছিলাম ওই ফালতু সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য। ওর দেওয়া সকল পেনগুলোকে ভুলে যেতে চেয়েছিলাম। আর আমার জীবনে এমন কাউকে চেয়েছিলাম যেন সে আমার জীবনে ডিজার্ভ করে। আসলে আমি বলছি না যে আমরা কতদিন বা কত সময় ধরে একসাথে থাকতে পারবো, শুধু এতটুকুই বলবো, আপনি কি স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারছেন? ঝগড়া করে 2 দিন আপনার ভালোবাসার মানুষটার সাথে কথা বন্ধ রাখলে এতে লাভ কিছু পেয়েছেন? অনেকেই বলে ঝগড়া হলে সম্পর্ক মিষ্টি হয়, এটা আমিও মানি। কিন্তু 2 দিন 3 দিন পর পর ঝগড়া ঝামেলা অতিরিক্ত কিছুই ভালো না। আই ডোন্ট থিঙ্ক সো। ইন টোটালি কথা বন্ধ রেখেছেন কেন? ইগো। হ্যাঁ, এটা খুব খারাপ একটা ব্যাপার। দুজনের ইগোই আপনাদের কথা বলা থেকে দূরে রেখেছে। এই ইগো দিয়ে কি করবেন যেটা আপনার দুজনকে দুজন থেকে দূরে রাখে? একটা সম্পর্ক তৈরি করা কিন্তু খুব একটা কঠিন না। না মানে কঠিন, কিন্তু এতটাও সহজ না যতটা না কঠিন ওই সম্পর্কটাকে অটুট রাখা, টিকে দুজন সুখে থাকা। ঝগড়া করে কথা বন্ধ রেখে আসলে কি হয়? টিকিয়ে রাখার ইচ্ছে যদি থাকে মনে, যদি সত্য ভালোবাসা থেকেই থাকে, একজন না একজন ঠিকই 2 দিন পরে গিয়ে সরি বলে। ইগো ভেঙে সরি যেহেতু বলবেনই, তাহলে 2 দিন কথা বন্ধ রাখার কি আছে? মানে কি এটার? আমি সত্যিই বুঝি না। সম্পর্ক তিক্ত হওয়ার পেছনে ইগো একটা বড় ফ্যাক্ট। আমি কিছু কথা বলি, শুনবেন? তার সাথে যেহেতু সারা জীবন থাকার একটা ইচ্ছে স্বপ্ন আপনার আছে, সেহেতু ইগোকে দুজনের মাঝখান থেকে ছুঁড়ে ফেলে দিন। দুজন দুজনের আরো কাছে আসুন। সম্পর্কে ঝগড়া আসাটা স্বাভাবিক। ঝগড়া করুন, মানা করছি না। 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ঝগড়া করুন। কেমন হবে এই ঝগড়াটা? কথা বলে ঝগড়া করুন। ঝগড়া করে রাত পার করবেন না। রাতে 3টা ঘন্টা ঝগড়া করুন, আর ওই 3 ঘন্টা পরে যেন সবকিছু আগের মতো হয়ে যায়। দুজন দুজনের কথা শুনুন, একটা সমাধানে আসুন। দুজন দুজনকে বুঝতে শিখুন। কথা বন্ধ রাখার কোনো সম্পর্ক ভালো রাখার সমাধান না।
ভালো থাকুন আপনারা, ভালো রাখুন আপনাদের যত্ন করা ভালোবাসার সম্পর্কটা। আচ্ছা, একটা সত্যি কথা জানো, আমি চাইলে হয়তো তোমাকে ভুলে যেতে পারতাম, কষ্ট হতো অনেক, কিন্তু পারতাম। কিন্তু আমি না কখনো সেটা চেষ্টাও করিনি। কারণ কি জানো, মাঝে মাঝে তোমার সাথে কাটানো দিনের কথা ভাবলে হাসতেও ভালো লাগে, আবার মাঝে মাঝে সেগুলো ভেবে কাঁদতেও ভালো লাগে। আরে সেটা আবার কেমন ভালোবাসা যেখানে সামান্য কষ্টের কারণে একজন আরেকজনকে ভুলিয়ে দেয়। কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেললো, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারালো। বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে 2 হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসায়। আমাদের প্রজন্মটা সমস্যা কি? কেন আমরা রিলেশনশিপ টেকাতে পারছি না? খুব সহজে কারোর উপর ক্রাশ খাওয়া, তারপর সম্পর্ক জড়ানো, খুব সহজে কাছে চলে আসা, তারপর কিছুদিনের ভিতর ব্রেকআপ। দুজনে একে অপরকে ব্লক, ফেক আইডি দিয়ে বারবার তার প্রোফাইল দেখা। আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত। আমাদের করণীয়, সম্পর্কে জড়িয়ে মানুষের খুঁটিনাটি না ঘেটে জড়ানোর আগে যদি ভালো মন্দ বিচার করে না হয়, তার সাথে সারা জীবন থাকতে পারবো কিনা তা যদি একবার বিবেচনা করে নেওয়া হয়, সম্পর্কে জড়ানোর আগে যদি একবার ভেবে দেখা হয় তার প্রতি আমার যেটা জন্ম নিয়েছে সেটা ভালোবাসা নাকি সাময়িক ভালো লাগা, তাহলে অন্তত 2টা হৃদয় ভেঙে চৌচির হওয়া থেকে বেঁচে যাবে।